জসিম ওয়াসিমের পাশে বসে আছে। শাহেদ তার কাঁধ জড়িয়ে আছে। সামনে নাসির মুন্সি ও তার পরিবারের সকলে। গ্রামের মানুষ প্রায় চলে গিয়েছে। আগুন নিভানো শেষে থেকে কি করবে, রাতে আরো সময় বাকি আছে। ওয়াসিম নিশ্চুপ হয়ে বসে আছে। তার অভিব্যক্তি দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। নাবিলা, নাসিমা ও তার মা মিলে বাড়িটা পরিষ্কার করার চেষ্টা করছে। নাসির মুন্সি এগিয়ে আসলেন, ওয়াসিমকে উদ্দেশ্য করে বলল, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। যে বা যারা এ কাজ করেছে তিনি তাদের শাস্তি দেবেন, হোক সেটা জমিনে কিংবা হাসরের ময়দানে। কি করতে পারে তা বলতে হবে? আপনি বুঝতে পারেননি? নাসির হাসল। ওয়াসিম উঠলে তার কাঁধ চাপড়ে বলল, জানা কিন্তু অজানা ভান করতে হয়। আল্লাহ ছাড়া সকলের প্রাণ চায়। সন্দেহ যদি সঠিক হয় ও যদি, তবে কি করবে? মারামারি নাকি কাটাকাটি নাকি বিচার বসবে? ওয়াসিমের চোখ মুখ হিংস্র রূপ নিল। রাগে আগুন জ্বলছে যেন তার চোখে। শান্ত ছেলেটা গর্জে উঠল, বিচারক যখন অপরাধী তখন বিচার করবে কোন ব্যক্তি? রক্ষক যখন ভক্ষক, সাধারণ মানুষ তখন পায়ের তলায় মানানসই। জসিম বুঝতে পারল তার কার কথা বলছে। শাহেদ একবার তার দিকে কোনা চোখে তাকিয়ে বলল, অনেক হয়েছে ওয়াসিম, সহ্য যত করবি তত মানুষ সাহস পাবে। রুখে দাঁড়ালে তারাও পিছিয়ে যাবে। তুই দেখ এবার আমি কি করি। ওয়াসিমের ঠোঁটে রহস্যময় হাসি। নাসির মুন্সি চলে গেছে বাহিরে। জসিমের দিকে এগিয়ে গেল ওয়াসিম, দাঁড়ালো তার সামনে। দুজনের কথা হলো চোখের ইশারাতেই, ঠোঁটের কোণে গোপন শব্দে। সকাল হতেই কাশেম খন্দকার বাড়ি ফিরে আসলো। এসে মহুয়া আর সুলতানাকে ডাকলো। মহুয়া তার আব্বার কণ্ঠ শুনে দৌড়ে আসলো। ঠোঁটের কোণে হাসি তো রইল। মেয়েকে জড়িয়ে কাশেম খন্দকার তার পছন্দের মতিচুরের নাড়ু আর নারকেলের নাড়ুর বয়াম হাতে দিল। মহুয়া খুশি হয়ে নাচতে থাকলো যেন। সুলতানা বারান্দায় দাঁড়িয়ে আছে দেখে কাশেম খন্দকার ডাকলো তাকে। এখানে দূরে দাঁড়িয়ে কেন? আপনার যাকে প্রয়োজন তাকে তো পেয়েছেন, আমার না গেলেও চলবে আব্বা। মহুয়ার মন নিমিষে খারাপ হয়ে গেল। হাসি মুখে আধার নেমে এলো। কাশেম খন্দকার তা টের পেল। মহুয়া ও ছোট, তাই না বুঝে এমন করে। তুই মন খারাপ করিস না, আমি ওকে দেখছি। কাশেম খন্দকার চলে গেল। মহুয়া ঠায় দাঁড়িয়ে রইল। আব্বার মতো মানুষ আর কে আছে? এরপরেও যারা তার উপরে উপবাদ আনবে সবই মিথ্যা হবে। মহুয়ার পিতৃ স্নেহ মন এটাই বলে। কাশেম খন্দকার যেমনই হোক, পিতা হিসেবে মহুয়ার কাছে শ্রেষ্ঠ সে। এমন শ্রেষ্ঠ পিতাকে সন্দেহ কিভাবে করবে? কাল রাতেই গুঞ্জন শুনেছে, অনেকের ফিসফিস কণ্ঠ শুনতে পেয়েছে। দণ্ড দুজনের মধ্যে। তা কাশেম খন্দকার এসব করেছে হয়তো। কিন্তু আব্বা তো জেলা শহরে ছিল। আব্বা আর যাই হোক এত নিচু কাজ করবে না নিশ্চয়ই। মহুয়ার স্কুলে যাওয়ার জন্য বাহির হয়েছে। মালিহা তাকে ডাকতে এসে দাঁড়িয়ে আছে। এটা নিত্যদিনের কাহিনী। অবশেষে মহুয়া এলো। কাশেম খন্দকারের থেকে কিছু টাকা নিয়ে চলল তারা। আজ তার মন কাউকে দেখতে চাইছে। ছটফট করছে হৃদয়। তৃষ্ণা জেগেছে কাল রাত থেকে। তাই তো পরিচিত নদীর ঘাট রেখে অন্য পথে পা বাড়ালো। মহুয়া, ওদিকে কোথায় যাচ্ছিস? নতুন মাঝির খোঁজে। মালিহা তার কথা ঠিক বুঝলো না, শুধু তার পেছনে হাঁটতে লাগলো। এক সময় পৌঁছালো কাঙ্ক্ষিত নদীর ঘাটে। তবে সেখানে কাঙ্ক্ষিত মানুষটির দেখা মিলল না। তার মুখ ভার হলো। পিছু ঘুরে যেতে নিলেই নজরে পড়ল মানুষটি এদিকেই আসছে। ওয়াসিম দূর থেকে মহুয়াকে দেখতে পেয়েছে। তাকে দেখে ঠোঁটের কোণে মহুয়ার হাসি ফুটেছে। তা সে লক্ষ্য করেছে। ওয়াসিম মহুয়ার দিকে না এসে সেখানে দাঁড়িয়ে কাঁচা রাস্তা থেকে নেমে নদীর পাড়ে আসলো। শাহেদ বেঁধে রাখা নৌকা টেনে নামালো। নদীর ওপারের গ্রামে তার নানি বাড়ি। মাকে আনতে যাচ্ছে ওয়াসিম। নতুন নৌকা বানিয়েছে কয়দিন আগেই। ওয়াসিম একবারও মহুয়ার দিকে তাকালো না। মহুয়া টের পেল অবজ্ঞার দৃষ্টি, তবুও সে এগিয়ে আসলো তাদের দিকে। কিছুটা হেসে বলল, আজও কি আমাদের নিয়ে যাবেন না? ওয়াসিমের এমনিতেই মাথা গরম ছিল। মহুয়ার কথা শুনে রাগ আরো বাড়ল। রেগে বলল, আগে আর আজকের মধ্যে কেমন পরিবর্তন হয়েছে? কেন আমার সামনে আসো? জানো না কাশেম খন্দকারের সঙ্গে আমার সম্পর্ক কেমন? আমি তোমার বাবার দুশ্মন, আর সেও আমার ঘর চালিয়েছে। কাল আমাকে চালাতে আসবে। তোমাকে দেখলে আমার কাশেম খন্দকারের কথা মনে পড়ে আর ঘৃণা বাড়ে। মানুষ এতটা নিকৃষ্ট কি করে হতে পারে? তাড়াতাড়ি যাও এখান থেকে। মহুয়া এতক্ষণ চুপচাপ শুনলে এবার আর চুপ থাকতে পারল না। সেও ক্ষিপ্ত হয়ে বলল, ব্যাস, অনেক হয়েছে, অনেক বলেছেন।
আমার আব্বাজান কেমন তা আমি খুব ভালো করে জানি। তার সঙ্গে আপনার কি নিয়ে এত বিরোধ আমার জানি না আমি। তবে আপনি তার নামে কিভাবে মিথ্যা অপবাদ দিতে পারেন? আব্বাজান কাল বাড়ি ছিল না, জানেন আপনি সেটা? আজই জেলা শহর থেকে ফিরেছে। তাহলে তিনি করেছেন এটা কেন বলছেন? কি করে আপনি বলছেন এটা? ওয়াসিম চোখ বন্ধ করে নিজেকে শান্ত করলো। চোখ খুললো মহুয়ার দিকে না তাকিয়ে, বলল, ঘরে থেকে কি জানো? একদিন বাহির হয়ে গ্রামের মানুষের দুঃখ শুনিও, তখন বুঝবে। এখন তোমার চোখে মায়া আর ভালোবাসার পট্টি বাঁধা আছে। কে ভালো আর কে মন্দ একদিন ঠিকই টের পাবে। এখন দয়া করে চলে যাও। তোমার শ্রদ্ধা পিতার মেয়ে হিসেবে আমার থেকে দূরে থাকো। আমার সামনে রয়েছে না কখনো। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামলো ওয়াসিম। দৃষ্টি তার নদীর জলের দিকে। মহুয়ার কণ্ঠ শুনতে না পেয়ে এবার তাকালো। মহুয়ার চোখে জল চিকচিক করছে, যে কোনো সময় গড়িয়ে পড়তে পারে। ওয়াসিম নজর সরিয়ে নিজ কাজে মগ্ন হলো। মালিহা মহুয়াকে টেনে নিয়ে যেতে লাগলো। দূর থেকে কেউ তাদের দেখে ফেললো। আসন্ন সময়ে কি হবে তার অপেক্ষায় রইল। মহুয়া যেতেই ওয়াসিম ঘুরে তাকালো। পেছন থেকে কেবল তার চলন দেখা যাচ্ছে। ওয়াসিম সেদিকে তাকিয়েই বলে উঠল, মন চায় তাহার সঙ্গ পেতে, প্রাণ বলে তার থেকে দূরে থাকতে। তার হৃদয়ে আমার চাইলে অপেক্ষা সে করবে। অপেক্ষা করা কি প্রকৃত ভালোবাসা বলে। বিকেলের নরম আলো হেলে এসেছে। শীতলতা টের পাওয়া যাচ্ছে। প্রকৃতির নিয়মে সময় চলছে। নাজমা বেগম পুড়ে যাওয়া বাড়িতে লেপা দিচ্ছে। সেই সকাল থেকে এসেছে। ওয়াসিম সহ শাহেদ এবং শাহিন মিলে ঘরের চাল দেওয়ার জন্য বাঁশ কঞ্চি কেটে এনেছে। হামিদুল ওয়াসিমের বিপদে এগিয়ে এসেছে। ঘরের চাল সে গাচ্ছে। নাজমা বেগমের মুখ ভার। সকাল থেকে এমন হয়ে আছে। যখন শুনেছে বাড়ি পড়েছে তখন থেকে তার মনে ভয় ঢুকেছে। একমাত্র সন্তানকে হারিয়ে ফেললো, তার কে থাকবে? আম্মা, এত চিন্তা করিও না। আল্লাহ রাখলে কেউ কিছু করতে পারবে না। যে এসব করেছে তাকে এর দ্বিগুণ ছুটি আসলে দিতে হবে। আজ ঘর ভাড়ি ঠিক করি, তারপর দেখছি। নাজমা বেগম লেপা দেওয়ার হাত থেমে গেল। তাকালো পেছনে। ওয়াসিম পাশে দাঁড়িয়ে আছে। চোখে তার ক্ষিপ্ততা স্পষ্ট দেখতে পাচ্ছে। কারো সঙ্গে ঝামেলায় জড়ানোর দরকার নেই বাবা। তোকে বলেছিলাম তাদের থেকে দূরে থাকতে। তুই কেন যাস তাদের বিরুদ্ধে? ভাবি, ওয়াসিম ছিল বলেই তো আমার মেয়ের বিয়ে হলো। জমিটুকু হারিয়ে নিঃস্ব হওয়া থেকে বাঁচলো। ওর মতো সন্তানের জন্য তোমার গর্ব করা উচিত। গর্ব তো হয়, কিন্তু ভয় তার থেকে বেশি পাই। প্রভাবশালী লোকদের সঙ্গে লড়াই করতে গেলে নিজের ক্ষতি হবে। আম্মা, তাই বলে তো অন্যায় সহ্য করে নিব না। তিনি আমাদের ক্ষতি করেছে, তারও ক্ষতি হবে। নাজমা বেগম আর কথা বাড়ালো না। তিনি নিজ কাজে মগ্ন হলেন। তখনই কামিনী ধীর পায়ে শাহিনের সামনে এসে দাঁড়ালো। শাহিন মাটিতে বাঁশ কাটছে, তাই চোখ নিচু করেছিল, সেজন্য কেবল একজোড়া পা দেখতে পেল। পরিচিত পা জোড়া দেখে হাসলো। তাকানোর আগেই বলে উঠল, কার সঙ্গে আসলে? কামিনী চোখে ঠোঁটে হাসি নিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। না তাকিয়ে আমি বুঝলেন কি করে? তোমার স্নিগ্ধ পা জোড়া দেখে। এত খেয়াল? নাকি কালো রং বলে চিনতে অসুবিধা হয়নি? শাহিনের মুখ ভার হয়ে এলো। আশেপাশে তাকালো। সকলে বাড়ির ভেতরে, সে কেবল বাহিরে একা বাঁশের চির দিয়ে বাতা করছে। ওয়াসিম ছিল কিন্তু এখন নেই। শাহিন কামিনীর থেকে নজর সরিয়ে নিল। রাগে মিশ্রিত কণ্ঠে বলল, তোমার যদি তাই মনে হয় বা বিশ্বাস করো তাহলে তাই। রাগ মিশ্রিত কথায় কামিনীর ঠোঁটের হাসি উধাও হয়ে গেল। সে মূলত ঠাট্টা করে বলেছিল। শাহিন রাগ করবে তা বুঝতে পারেনি। সে এবার শাহিনের সামনে বসে পড়ল। আপনি রাগ করছেন? আসলে সবাই এত বলে এসেছে আমার কালো হাত পা দেখলেই, মুখ না দেখলেও এসব নাকি চিনতে পারে, এটাই আমি। এজন্যই এমন ভাবনা আসে। সবার কথায় কান দিতে না করেছে না? কামিনী মাথা নাড়ালো। শাহিন আবারও বলল, আগেও বলেছি, আবারও বলছি, আমার কাছে শ্রেষ্ঠ সুন্দর নারী তুমি। এর জন্য তো আপনাকে দেখাতে এলাম হলুদ শাড়িতে কেমন লাগছে। লাল হলুদ নাকি আয়নায় মানায় না, সকলেই বলতো যে। তোমার সঙ্গে মিশে থাকা সবকিছুই আমার পছন্দ কামিনী। যে রং তুমি মানাবে না সে রং অপছন্দের হবে আমার।
কামিনীর ঠোঁটে হাসি চওড়া হলো, খিলখিলিয়ে হেসে উঠল। দুরন্তপনা যায়নি এখনো, তবে গায়ের রং নিয়ে কথা বলা প্রতিটি মানুষ এতদিন তার দুরন্তপনা বেঁধে রাখতে বাধ্য করেছিল। আমি তোমার সমস্তটাকে ভালোবাসি কামিনী। তোমার গায়ের রং, তোমার দুরন্তপনা, তোমার কালো চোখের কাজল, মুগ্ধতার সৃষ্টি, তোমার ঠোঁটের হাসি। মহুয়া সে কখন থেকে অপেক্ষা করছে, যার জন্য অপেক্ষা সে আসছে না। স্কুল থেকে ফিরে এই পথে দাঁড়িয়ে আছে। মালিহা তাকে বারবার গুতাচ্ছে যেতে। চল বাড়ি যাই, তোর কিংবা আমার বাড়ি কেউ দেখলে সমস্যা হবে। নাসিমা আসুক তারপর যাব। ওয়াসিম ভাই কি আসবে? নাসিমা এলেই জানা যাবে। মহুয়া আর মালিহা নদী পেরিয়ে মেঠোপথের পাশে জমির আইলে দাঁড়িয়ে আছে। এই দিকটায় কলা গাছ থাকার কারণে কেউ তেমন তাদের দেখতে পাচ্ছে না। মহুয়া দৃষ্টি দূরে জমির আইলের দিকে। নাসিমাকে পাঠিয়েছে ওয়াসিমকে ডাকতে। সে প্রথমে যেতে রাজি না হলেও জরুরি কথা আছে শুনে রাজি হয়েছে। তাদের অপেক্ষার অবসান ঘটল। দূরে দুজনকে দেখা যাচ্ছে। নাসিমার হাতে বই, ওয়াসিম লুঙ্গি আর চেক শার্ট পরে আছে। দুজনে এদিকে আসছে। মহুয়া প্রস্তুতি নিল, বইয়ের আড়ালে লুকিয়ে রাখা জিনিসটি বাহির করলো। খানিক বাদে ওয়াসিম তার থেকে দূরত্বে দাঁড়ালো। তাকে কিছু বলার সুযোগ না দিলেই মহুয়া এগিয়ে গেল। আপনার সামনে আসার ক্ষমা প্রার্থী, আর কখনো আসবো না। এই নিন, কি এটা? আপনার দেওয়া জিনিস আপনাকে ফিরিয়ে দিলাম। আমি দেওয়া জিনিস ফেরত নেই না। আমিও অপরিচিত কারো জিনিস রাখতে চাই না। যখন আমার দেওয়া শাড়ি নিচের সঙ্গে জড়িয়েছিলে তখন পরিচিত ছিলাম। মহুয়া উত্তর দিল না, তার থেকে চোখ সরালো। ওয়াসিম নিতে না চাইলেও তার হাতে জোর করে ধরিয়ে দিল। ওয়াসিম এক পলক হাতের দিকে তাকিয়ে আবার মহুয়ার দিকে তাকালো। চোখে তার ক্ষোভ প্রকাশ পাচ্ছে। সত্যি বলার জন্য জেদ নাকি কাসম খন্দকার মেয়ে তার জন্য রাগ দেখাচ্ছ? দুটোই ভাবতে পারেন। আসি, আমাদের আর দেখা না হোক। যদি হয় তবুও তোমার কথা যেন আল্লাহ শোনে। গভীর রাত, হঠাৎ মহুয়ার ঘুম ভেঙে এক খারাপ স্বপ্ন দেখে। তার নিঃশ্বাস ঘন ঘন পড়ছে, হাঁপাচ্ছে যেন। ভয়ে সিটিয়ে আছে তার শরীর। অন্ধকার ঘরে কিছু দেখা যাচ্ছে না। আন্দাজ মতো বিছানা থেকে নামলো। টেবিলে ধাক্কা লেগে পড়ে যেতে নিলেও পড়ল না। হঠাৎ বাহিরে কারো কণ্ঠ শুনতে পেল। ভাবলো এত রাতে বাহিরে কে? সে গুটি সুটি পায়ে দরজা খুলে বাহির হলো। পূর্ব দিকের বৈঠক ঘর থেকে ফিসফিস কণ্ঠ ভেসে আসছে। মহুয়ার আগ্রহ বাড়ল। সে ধীরে ধীরে এগিয়ে গেল। ঘরের দরজা খোলা, কাছে যেতেই শুনতে পেল একটি শব্দ। সে শব্দের সঙ্গে সে বড় পরিচিত। আগ্রহ নিয়ে আড়াড়ে দাঁড়ালো। একটু পরেই যা শুনতে পেল তাতে মহুয়া আশ্চর্য হলো। চোখে জল না চাইতেও এসে পড়ল। কখন সে জল কুর্নিশ বেয়ে গড়িয়ে পড়লো সে টের পেল না। শরীরটা যেন অসাড় হয়ে আসছে, কাঁপছে গা, কান্না পাচ্ছে তার জোরে, কাঁদতে ইচ্ছে করছে। কে ওখানে? মহুয়া কান্নার ফলে হেঁচকি উঠল। সে মুখ চেপে আটকালো, কিন্তু কিছু একটা নড়ল না একটুও। ঠাই দাঁড়িয়ে রইল। মানুষটি সেখান থেকে বেরিয়ে এসে আধারে কাউকে দেখতে পেল। জ্বালানো হারিকেন তার মুখের সামনে ধরল। মহুয়ার অস্ত্রসিক্ত নয়ন দেখে চমকে উঠল। মহুয়া, মা এখানে কি করছো আর কাঁদছো কেন? আব্বা, আপনি এমনটা কি করে করতে পারলেন? আপনার জন্য আমি যার সঙ্গে শব্দে লড়াই করলাম, আজ আপনি আমাকে হারিয়ে দিলেন। নিজের সত্তার কাছে আমার নিজেকেই ছোট লাগছে। যাদের কাছে বলেছি আমার আব্বা শ্রেষ্ঠ, তাদের সামনে যেতেও তো আমার লজ্জা লাগবে। আপনি এমন ঘৃণ্য কাজ করতে পারেন কি করে আব্বা? কাদের খন্দকারও তখন বেরিয়ে আসলো। মহুয়ার উদ্দেশ্যে বলল, যে যেমন তার সাথে তেমনি করা উচিত। তুমি যা শুনেছ তা ভুলে যাও। ছোট লোকের বাচ্চা আমাদের হুমকি দেয়, তাকে এভাবে দমিয়ে দিতে হবে। অন্যায় করে কাউকে দমিয়ে রাখা যায় না চাচা। যে অন্যায় করে সে দমিয়ে যায়। মহুয়ার কথায় অসন্তোষ হলো কাদের। তিনি কিছু বলতে গেলে কাশেম খন্দকার হাত উঁচিয়ে না করে দেয়। মহুয়া ততক্ষণে দৌড়ে ঘরে যায়। ভাইজান বলতে দিলেন না কেন? আজকাল ওই ছেলের সাথে মহুয়ার দেখা হচ্ছে, এই খবর এসেছে আমার কানে। কালকে আগুন লাগার ঘটনা, ওর চোখে উদ্বিগ্নতা ছিল। তা কিসে রূপ নিতে পারে তা বুঝতে পারছো? আজ আবার এসব শুনে ফেললো, এখন কি করব? যা করার এবং বোঝানোর তা আমি করব। জল কতদূর গড়িয়ে যাচ্ছে তা দেখতে দে আগে।
মহুয়া ঘরে এসে দরজা বন্ধ করে কাঁদছে। নিজেকে তার ঘৃণা লাগছে। একটা মিথ্যে নিয়ে এসে বড়াই করেছে। তার আব্বাজান এমন করবে তা ভাবতে পারেনি সে। একসময় কান্না থামালো, অন্ধকার ঘরে আলো জ্বালালো। কুপির শিখার দিকে তাকিয়ে রইল এক ধ্যানে। জ্বলন্ত শিখা তেমন তেলের উপর ভরসা করে, তেমনি সে তার আব্বাজানকে বিশ্বাস করত। আজ সে বিশ্বাস জ্বলন্ত আগুনের শিখার মতো ধীরে ধীরে পুড়ে যাচ্ছে। মহুয়া ভাবছে, যে চোখে চোখ রেখে মিথ্যাকে সত্যি প্রমাণ করতে লড়াই করেছি, সে চোখের দিকে তাকাবো কি করে? অপরাধ বোধ আমায় কুরে করে খাবে। যদি সে টের না পেত, তবে যে নিজেও জ্বলে পড়ে যেত। এতটুকু ভাবতেই তার হৃদয় কাঁপছে, ভয়ে আটকে উঠছে। কিন্তু কেন তার জন্য এত উতলা? সে নিজেকে প্রশ্ন করলো। উত্তর মিলল কিনা তা অজানা। এদিকে ওয়াসিমও জেগে আছে, আজও শাড়িটা হাতে। তবে আজ অনুভূতি ভিন্ন। ফিরিয়ে দেওয়া শাড়ি নাকি যন্ত্রণা তা বুঝতে পারছে না। নির্ঘুম রাতে নদীর পাড়ে তাকে বলা প্রতিটা কড়া কথা মনে পড়ছে। চোখের সামনে আসতে না করলো, কিন্তু তার চোখ তো তারই সঙ্গে বেইমানি করতে চায়। সে চায় সে চোখে চোখ রাখতে। অদ্ভুত চিন্তার বিরক্ত হলো। সে চোখ বন্ধ করলো নিজেকে শান্ত করতে। এবার তার চোখের সামনে সে নারীর প্রতিচ্ছবি ভেসে উঠল। তড়িৎ গতিতে চোখ খুলল, মাটিতে কাঁথা ভিজিয়ে শোয়া থেকে উঠে পড়ল। ধীরমা কণ্ঠে আওড়ালো, অনলের দহনে পড়ে ছাই হওয়ার হৃদয় কেন তাকে টানছে? কি মাদকতা আছে সে চোখে? কেন এই চোখ তাকে খুঁজে ফিরে? ঘরে দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, কারো মুখে কথা নেই। কাশেম খন্দকার গোছানো খাটে বসে পড়ল, চোখ রাখলো মেয়ের ফোলা চোখের দিকে। মহুয়া অন্য পাশে ঘুরে আছে। নীরবতা ভেঙে মহুয়া বলে উঠল, কি বলবেন? আমার স্কুল আছে, যেতে হবে আমায়। এখানে এসে বসো, তোমার সঙ্গে ঠান্ডা মাথায় কথা বলি। না, আমি এখানেই আছি। কি বলবেন বলেন। সকালে খাওনি কেন? খিদে পাইনি। তোমার আব্বার উপর রেগে আছো? মহুয়া উত্তর দিল না। কাশেম খন্দকার মেয়েকে পাশে বসতে বললেন। সে চুপচাপ শুনল। চোখ ফোলা, মুখে নেই হাসি। এলোমেলো দীঘল চুল পিঠ পর্যন্ত বেয়ে আছে। কাশেম খন্দকার মেয়ের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে অনুতপ্তের সুরে বলল, আমার ভুল হয়েছে, আমি মানছি। আমি সব রাগের মাথায় করেছি। জানো তো তোমার বাবা কেমন, রাগের মাথায় ভালো মানুষও ভুল করে ফেলে। আমার রাগ হওয়া অস্বাভাবিক কিছু নয়। সে ছেলে আমার নামে মিথ্যা অভিযোগ আনে, প্রতারক, জোচ্চোর সব বলে। এসব শুনলে কার মাথা ঠিক থাকবে বলো মা? মহুয়া তার বাবার দিকে তাকালো। চোখে মুখে অনুতপ্তের ছাপ ফুটিয়ে তুলেছে। আসলে কি তাই? তবে মহুয়া কি বুঝলো? সে টেবিলে থাকা রেডিওর দিকে নজর রেখে বলল, ভুল করলে ক্ষমা চাইতে হয় আব্বা। আমি তার ক্ষতিপূরণ দিয়ে দিব। ক্ষমা চাইতে গেলে আমায় লোকে কি বলবে? মানুষ তো আমায় নিয়ে খারাপ কথা রটাবে। তার চেয়ে ক্ষমাটা তুমি চেয়ে নাও, আর ক্ষতিপূরণ হিসেবে যা লাগে আমি দিচ্ছি, তুমি দিয়ে দিও, যদি আমাকে ভরসা না করো। ঠিক আছে, পরবর্তীতে এমন কিছু করবেন না আব্বা, যাতে আমার বিশ্বাস নড়ে যায় আবারও। মানুষ রাগের বশবর্তী হয়ে ভুল করে, সেটা মেনে নিজেকে বোঝালাম আমি। ঠিক আছে মা, চলো এবার খেয়ে নাও। কাশেম খন্দকার উঠে পড়ল। আব্বা, ওনার বলা কথাগুলো কি সত্যি? কোন কথা? আপনি মানুষের জমি কেড়ে নেন? কাশেম খন্দকার মুখের অভিব্যক্তি পরিবর্তন হলো। তাকালো পেছনে মেয়ের পানে। সে এদিকে চেয়ে উত্তরের অপেক্ষায়। তুমি তোমার আব্বাজানকে অবিশ্বাস করছো মহুয়া। ভুল একবার করেছি তাই বলে সব সত্যি ভাবছো? সেদিন জমি আমি টাকার বিনিময়ে চেয়েছিলাম। এ জগতে স্বার্থ ছাড়া কে সাহায্য করে? আমি তো শুধু অস্বীকার জানো না কে এর জন্য চেয়েছিলাম। মহুয়া চুপচাপ রইল। কাশেম খন্দকার বেরিয়ে আসলো। দরজা থেকে ঘুরে আবারও আসলো। মহুয়ার টেবিলে কিছু টাকার নোট রাখলো, বলল, এগুলো দিয়ে দাও। শুধু স্বীকার করে মানুষের সামনে সম্মানহীন করাইও না। কাশেম খন্দকার চলে গেল। মহুয়ার টেবিলে রাখা টাকাগুলোর দিকে তাকালো। আন্দাজ করতে পারলো ঘরের জিনিসপত্র কেনার মতো অর্থ ওখানে ছিল। সে ওইগুলো বইয়ের ভাঁজে রাখলো। মনে 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 পড়লো সে কাল বলে এসেছে তার সামনে যাবে না। তাহলে এগুলো পৌঁছাবে কিভাবে? সত্যি কি সামনে যাওয়া হবে না? মনের ভেতর থেকে যে উত্তর আসছে তা বড় অশোভনীয় লাগবে এই সমাজের কাছে। মহুয়ার মন প্রেমে পড়েছে। চেনা অচেনা মানুষটি তার মন কেড়েছে। মহুয়া তাকালো দরজার দিকে। মালিহা দাঁড়িয়ে আছে, বরাবরের মতো ঠোঁটে দুষ্টু হাসি। সে এগিয়ে আসলো, ফোলা চোখ দেখে শুধালো, এই অবস্থা কেন? কি জন্য কেঁদেছিস? ওয়াসিম ভাইকে ভালোবাসিস, তার সামনে যেতে পারবি না বলে? মহুয়া অবাক হলো। মালিহাকে শুধালো, আসলে কি তাই?
আমি কি তাকে ভালোবাসি? যদিও কাদার কারণ অন্যটা। তোর চোখ তো তাই বলে। ওয়াসিম ভাইকে দেখলে তোর ঠোঁটের কোণে হাসি ফোটে, তার রাগ মিশ্রিত কথায় রাগের পরিবর্তে এখন কান্না আসে। আমরা তারই কথায় কাঁদি যাকে আপন ভাবি। ভালোবাসি নাকি ভালো লাগা? নিজের বোনকে প্রশ্ন করলে উত্তর পাবি। ওয়াসিম ভাইও হয়তো তোর জন্য কিছু অনুভব করে, তা ওনার চোখেই প্রকাশ পায়। হ্যাঁ, ঘৃণা। চোখ মনের কথা বলে মহুয়া, মুখের কথা তো মিথ্যেও হয়। মহুয়া ভাবলো তাই, মুখের কথা মিথ্যে হয় যেমন তারই কথা মিথ্যে ছিল। একটা সাহায্য করবি? বল। প্রিয় নাকি অপ্রিয়তা জানি না, তাই সেসব সম্বোধনও করছি না। আমি আমার লড়াইকৃত শব্দগুলো ফিরিয়ে নিচ্ছি। আপনি সঠিক ছিলেন, আমি এই ভুল। আপনার সামনে যাব না কথা দিয়েছি বলে এই চিঠি লিখছি। আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলার মুখ কিংবা সাহস কোনোটাই আমার নেই। জানেন, আপনার সে চোখে আমার উপরে রাগ, ঘৃণা, কষ্ট দেয় আমায়। কেন এমন হয় বলতে পারেন? একসময় আপনাকে আমি সহ্য করতে পারতাম না, এখন কেন জানি সেই আমি আপনাকে খুঁজে ফিরি। এর কারণ কি জানেন? আপনার দেয়া শাড়ি আমার মন ভালো করেছিল, আর আপনার বলা কথাগুলো আমার মন বিষিয়ে দিয়েছিল। ভালোবাসা অন্ধ, তাই তো অবিশ্বাস করতে পারিনি। রাগের বশবর্তী হয়ে ভুল করেছিল, আব্বা তা স্বীকার করেছে। পারলে আব্বা এবং আমায় ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন। আপনার সব ইচ্ছে পূরণ হোক। আপনার সামনে আমার এই মুখশ্রী আর কখনো না পড়ুক। এই চাওয়াটা কি তীব্র ছিল? যদি তাই হয় তাহলে সেটাও পূরণ হোক। আর কখনো যাব না আমি আপনার ওই দিকে, আর কখনো চাইবো না আপনার পানে তিক্ত অনুভূতির বিষাক্ততার সাথে মৃত্যু ঘটুক। প্রেম, মোহ, ভালোবাসা যাই হোক, তার সমাপ্তি আপনার ইচ্ছের উপর মর্জি করেই ঘটুক। তবে মন কি চায় জানেন? আপনি চাইলে আমাদের সুন্দর একটা ঘর হতে পারে। আপনি কি ঘৃণা বলে আমায় চাইবেন? ভালোবেসে আগলে রাখবেন আমায়? প্রয়োজন মনে করলে উত্তরগুলো শব্দে লিখে জানাবেন। আমি অধীর আগ্রহে অপেক্ষায় থাকবো আপনার এবং আপনার অনুভূতি জানার জন্য। ইতি মহুয়া। ওয়াসিমের ঠোঁট থেমে গেল। শব্দ ফুরিয়েছে কখন সে তা টের পেল না। কিছু শব্দ তার হৃদয়ে দোলা দিল। বুক বা পাশে হঠাৎই অনুভূতির ছোঁয়ায় সমুদ্রের ন্যায় জল ছলছল করে উঠল। বেঁধে রাখা হৃদয় কিছু শব্দের সঙ্গে ডানা মেলে উঠতে ছুটল। কিছুক্ষণ আগেই মালিহা এই চিঠিটা দিয়ে গেছে। ওয়াসিম তখনও স্তব্ধ হয়ে বসে আছে। এমনটা সে কল্পনা করলেও আশা করেনি। বিকেলের স্নিগ্ধ বাতাসে তার মনও প্রফুল্ল অনুভব করল। ওয়াসিম, গরুগুলান গোয়াল ঘরে নিয়ে আয়, বাহিরে বাতাস বইছে, শীত লাগছে, গায়ে চট দিয়ে দিতে হবে। নাজমা বেগমের ডাকে ওয়াসিম ভাবনাচ্যুত হলো। আসছি আম্মা। তড়িঘড়ি করে চিঠিটা কাঁথার নিচে রাখলো। চৌকি বানাতে দিয়েছে, সময় লাগবে একটুখানি। সে চলে গেল। নাবিলা, আপনাকে আমার ভালো লাগে, আপনি কি আমায় বিয়ে করবেন? আকস্মিক প্রশ্নে থমকে গেল নাবিলা। এদিক সেদিক তাকালো সে। তারই সামনে দাঁড়িয়ে আছে জসিম। ঠোঁটের কোণে হাসির রেখা ধরে আছে। ধীরে ধীরে এগিয়ে গেল জসিম। নাবিলা মাত্র তার নানা বাড়ি থেকে ফিরছিল। নাসির মুন্সিও সঙ্গে ছিল, কিন্তু একটা কাজে গ্রামের শেষ পথে তিনি চলে গেলেন। এতটুকু পথ মেয়ে নিরাপদে যেতে পারবে এতটুকু ভরসা আছে। কি হলো, উত্তর দিন। নাবিলা চোখ আশেপাশে মানুষ দেখে ফেললেও সমস্যা আছে। কি উত্তর চান? আমি যা বললাম তার উত্তর, নাকি শুনতে পাননি? জি শুনেছি, আবার বলুন ভালো করে শুনি। আমায় বিয়ে করবেন? আমি প্রেম ভালোবাসার প্রস্তাব দিচ্ছি না। আমি চাই না প্রেমে জড়িয়ে কেউ আপনার সম্পর্কে খারাপ কিছু বলুক। আমি চাই আপনি আমার স্ত্রী হন, আমাকে ভালোবাসেন, সারা জীবন আমার পাশে থাকেন। ক্লান্ত হলে মাঠ থেকে ফিরলে একটা গামছা আর এক জগ পানি নিয়ে দৌড়ে আসবেন। মাঝে মধ্যে ক্লান্তি লগ্নে আপনার কাঁধে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিবেন। আপনাদের সঙ্গে আমাদের মোটেও মিলবে না। আমার আব্বাজান কেমন আপনি তো জানেন, আর আপনার পরিবার কেমন সেটাও আপনি জানেন। বিয়ের ঠুনকো কোনো বিষয় নয়। আব্বাজান যা বলবে এই বিষয়ে তাই হবে। তাদের বিরুদ্ধে যাব এমন শিক্ষা দেয়নি আমার আব্বা। আমি জানি না বিলা, আপনি শুধু হ্যাঁ বলুন, বাকি সব আমি দেখব। আপনাকে কিচ্ছু বলতে হবে না। আমি বাড়ি থেকে আব্বাকে রাজি করিয়ে পাঠাবো, আপনি শুধু রাজি হবেন। নাসির চাচাকে মানানোর দায়িত্ব আমার। আপনি সবকিছু এত সহজ ভাবছেন কি করে? আব্বাজান রাজি হবে ভাবলেন কি করে? কেন, আমি কি খারাপ ছেলে? তোমারও কি তাই মনে হয় নাবিলা? আমার বড় আব্বা চাচা যেমনই হোক, তাদের থেকে আমি তো নিজেকে ছিনিয়ে এসে
পরিচয় বদলাতে পারবো না। আমি শুধু আপনাকে চাই নাবিলা। আপনার যদি মনে হয় আমি আপনার যোগ্য নই কিংবা আপনাকে ভালো রাখতে পারবো না, তবে উত্তর না দিয়ে চলে যান। নাবিলা চুপচাপ শুনল। জসিমের চোখের দিকে তাকিয়ে থেকে কোনো কথা না বলে পা বাড়ালো সামনেরই দিকে। জসিম আশাহত হলো, হৃদয়ে চিনচিন ব্যথা অনুভব করলো। এ ব্যথা প্রিয়তমাকে হারানোর ব্যথা, যে তার হাওয়ার আগেই হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি আব্বার সঙ্গে কথা বলুন। আব্বা রাজি হলে আমি হ্যাঁ বলে দেব। নাবিলা সামান্য দূর থেকে উত্তরটুকু দিয়েই ছুটল। জসিম অবাক হয়ে তড়িৎ গতিতে সামনের দিকে তাকালো। ততক্ষণে নাবিলার দৃষ্টি তাকে ফেলে রেখে চলে গেছে। সে বাক রুদ্ধ হলো, হেসে উঠল আপন মনে। তার মানে নাবিলার মনেও তার জন্য কিছু অনুভূতি আছে। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? এখন শুধু পরিবারকে মানানো বাকি। নাবিলা মেয়ে হিসেবে খুবই ভদ্র এবং পারিবারিক শিক্ষা তো আরো ভালো। চিন্তা কেবল নাসির মুন্সিকে নিয়ে। তবে যে করে হোক রাজি করাতে হবে। প্রিয়তমাকে পেতে একটু লড়াই না করলে তাকে পেয়ে জয়ী হওয়ার পর উচ্ছ্বাস থাকবে কি করে? হাতে কি মালিহা? চাচা যান, আমাকে দাও। আর মহুয়া বাড়ি নেই, তার ফুপুর বাড়ি গিয়েছে। কই আমি তো দেখলাম না, আমাকে বললোও না। একটু আগেই গেল, আমাকে ওগুলো দিয়ে যাও। মালিহা দুয়ার থেকে উকি দিয়ে কাশেম খন্দকারকে দিয়ে দিল। মহুয়া নেই শুনে সে পা বাড়ালো বাড়ির পথে। সামান্য দূরেই তাদের বাড়ি। মালিহার আব্বার সঙ্গে কাশেম খন্দকারের বন্ধুত্ব ছিল আগে, এখন আগের মতো নেই। শুধু মালিহা আর মহুয়া একসাথে ঘুরে ফিরে ছোট থেকে। কাশেম খন্দকার মালিহা চলে যাওয়া দেখলো, ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। বড় আব্বা, আপনার হাতে একটু দরকার ছিল। কাশেম খন্দকার পাশে তাকালো। জসিম দাঁড়িয়ে আছে, হাতে একটা কলম আর কিছু একটা আছে। জসিমকে দেখে ঠোঁটের হাসি বিলুপ্ত হলো, তার উপর একটু নারাজ আছে। গম্ভীর কণ্ঠে জানতে চাইলো, হ্যাঁ বলো, কি দরকার? আমার কিছু কাজ শহরে যেতে হবে। কৃষির উপর যে ট্রেনিং নিয়ে এসেছিলাম তারই কাজে। এখানে আপনার একটা সই লাগতো গার্জিয়ান হিসাবে। 3 জনের সই লাগবে। আব্বা আর চাচা দিয়েছে, এখন কেবল আপনি বাকি আছেন। কাশেম খন্দকার পড়াশোনা তেমন জানে না, কেবল নিজের নামটুকু লিখতে পারে। তবে তার বদ বুদ্ধি প্রচুর আছে। জসিম কলম এগিয়ে দিয়ে তিনি উঠোনে বসে গম্ভীর মুখে সই করে দেন। তো জসিম আসতে নিলে তাকে বলে, ওয়াসিমের থেকে দূরে থাকবে জসিম। কেন বড় আব্বা? তোমার ভালোর জন্য বলছি। সে ছেলে আমাদের পরিবারের জন্য ক্ষতিকর। জসিম মাথা নাড়িয়ে চলে গেল। প্রিয়তমা, শুনছো মহুয়া? তোমায় এমনভাবে ডাকতে আমার বেশ লাগে, তবে এই ডাক তোমায় কখনো ডাকতে পারিনি। মনের কুঠুরিতে তোমার বসবাস কবে হয়েছে তা টের পাইনি। সেদিন নদীর পাড়ে প্রথম এত কাছ থেকে দেখে আমার দৃষ্টি থমকে গিয়েছিল তোমার ওই কাজল চোখে। জানো মহুয়া, তার পরের দিন রাতে স্বপ্নেও আমি তোমার ওই দু চোখ দেখেছি। অসম্ভব এবং অনাগ্রহ দেখিয়ে নিজে নিজেকে সাজিয়েছি কত। ঘৃণা থেকে কবে ভালোবেসে ফেললাম বলো? আমি তো চেয়েছি ঘৃণা করতে, মন করলো তার উল্টো। সে আমার প্রতিটি অঙ্গে তোমার নামে অনুভূতি ছড়িয়ে দিয়েছে। তোমার চোখে যে মুগ্ধতা আছে তা আমায় ঘুমাতে দেয় না। তোমার শ্যামবর্ণ মুখশ্রী আমার হৃদয় থমকে দেয়। জানো, সেই সন্ধ্যায় তোমায় প্রথম শাড়িতে দেখে আমার হৃদয় থমকে গিয়েছিল। তোমার খোলা চুলে আমি মাতাল হয়েছিলাম, কাজল চোখে হারিয়ে যেতে চেয়েছিলাম। তোমার আলতারাঙা পায়ে ছুটে চলাও আমার মন কেড়েছিল। তোমার মধ্যে কি আছে বলো তো? অসম্ভব জেনেও যে কেন হৃদয় তোমাকে কাছে টানে? কেন তোমার সামনে গেলে আমার হৃদয় ও মস্তিষ্ক অনুভূতির জোয়ার বয়? শোনো মহুয়া, আমার মন তোমায় ভালোবেসে ফেলেছে। এই আমি চাইলেও কিছু করতে পারছি না। নির্ঘুম রাতে তোমায় মনে পড়ে। তুমি সময় নিয়ে ভাবো, আমায় চাইলে যুদ্ধের চেয়েও বড় কিছুর সামনে দাঁড়াতে হতে পারে। তুমি রাজকন্যা হয়ে যদি প্রজার ঘরে থাকতে পারো, তবে আমি তা মেনে নিব। তোমায় অধিক বিলাসিতা দিতে না পারলেও সুখে রাখার আপ্রাণ চেষ্টা করব, এতটুকুই বলতে পারবো। ইতি ওয়াসিম। এতটুকু লিখে কলম থামিয়ে দিল ওয়াসিম। মুখে তার মুচকি হাসি। পরবর্তী এর কারণে কি হতে পারে তা সে ভুলে বসলো। কামিনী, কোথায় তুমি? সে নেই, বাপের বাড়ি গেছে। কেন আম্মা?
কখন গেল? কোনো দরকার? আমায় তোর বউ বলে যায়। তুমি তো তার সঙ্গে কথা বলো না, কিছু একটা বললেও মুখ ফিরিয়ে নিয়ে থাকো। কেন করে এমন আম্মা? বেগ সৌন্দর্য দেখে মুগ্ধ হওয়ার চেয়ে গুণে মুগ্ধ হও আম্মা। কামিনী তোমাকে মায়ের মতো সম্মান করে। তুমি পছন্দ করো না বলে বিয়ে করতে চাইছিল না। তাহলে করেছে কেন? আমি জোর করে এনেছি? মায়ের ঝাঁঝালো কণ্ঠে শাহিন হাসল। তুমি নও আম্মা, তোমার ছেলে তাকে এনেছে। আমার জন্য হলেও তাকে মেনে নাও। গায়ের রং দেখে বিচার না করে আমার সুখ ভেবে তাকে একটু ভালোবাসো, দেখবে সে তোমাকে 10 গুণ ফিরিয়ে দেবে। তোর ভালোবাসা নিয়ে তুই থাক। বলেই তিনি চলে গেলেন। শাহিন দীর্ঘশ্বাস ফেলল। তখনই দুয়ারে কামিনীকে দাঁড়িয়ে থাকতে দেখল। সঙ্গে নামিলা আর নাসিমা আছে। নাও, ভাবিকে দিয়ে গেলাম, একটু নিয়ে গেছিলাম গল্প করতে। নাসিমার কথায় শাহিন হেসে ফেলল। সে বলল, বুঝলে নাবিলা, নাসিমার বিয়ের জন্য পাত্র দেখছি। কে জানিস? আমাদের পাশের গ্রামের হাসাদ পাগলা আছে না, তারই সঙ্গে। বল, সুন্দর মানাবে না? নাবিলা আর কামিনী হেসে ফেলল। নাসিমা গেল রেগে। সে মূলত রাগাতেই বলেছে, তোমায় বিয়ে না হলে তোমাকেও সমীরন পাগলির সঙ্গে বিয়ে দিতাম। এই কামিনী আপা শাহিন ভাইকে কেন বিয়ে করলে বলো তো? আবার ডাকবি নাকি ভাবি তা আগে ঠিক কর। আমি বড় আব্বাকে বলে তোর বিয়ের ব্যবস্থা করছি। নাসিমা ফুঁসে উঠল। আগে নাবিল আপার বিয়ে দাও, তারপর আমি, বুঝলে? বলেই সে মুখ ভেঙালো। নাবিলা চমকে নাসিমার দিকে তাকালো। বিয়ের কথা বলতেই বিকেলে জসিমের বলা কথাগুলোই মনে পড়ল। দিয়ে দেব, বড় আব্বা ছেলে বুঝতেছ। তাহলে বিয়ে খাবো, মজা হবে। উচ্ছ্বাস নিয়ে নাসিমা নাচলেও নাবিলা নিশ্চুপ। কামিনী শাহিনের ডাকে চলে গেল। তারা দুজনেও বাড়ি ফিরল। মধ্যরাতে আবারও হইচই শুরু হয়েছে। মহুয়া কিছু সময় আগেই ঘুমিয়ে পড়েছিল সম্ভবত। আজকেও চোখ লাল হয়ে আছে। এর কারণ অজানা রয়েছে। বাহিরে অনেকের কণ্ঠ শুনতে পাচ্ছে। আগুন আগুন বলে চিল্লাচ্ছে। মহুয়া দৌড়ে বাহির হয়ে গেল। যা দেখলো তাতে সে ভয় পেল। আঁতকে উঠল। কম্পিত কণ্ঠে বলল, কি করে হলো এসব? জলজল করছে পুরো খন্দকার বাড়ির আশপাশ। আগুনের আলোতে আলোকিত হয়েছে চারিপাশ। এখনো দাউ দাউ করে আগুন জ্বলছে খড় এবং মাড়াই না করা ধানের পালায়। ধান কম হলেও খড় অনেকটা। এর মধ্যে সকলে আগুন নেভানোর জন্য পুকুর থেকে পানি এনে ছড়িয়ে দিচ্ছে। একসময় পুরো গ্রামের মানুষ মিলল, তাড়াতাড়ি নেভাতে পারলো। এর মধ্যে হইচই শুরু হলো। এই আগুন ওয়াসিম লাগিয়েছে এবং কাদের খন্দকার নিজ চোখে দেখেছে এবং তাকে ধরেছে। কাশেম খন্দকারকে ডেকে এনে দেখালে ওয়াসিম বাতাকে ধাক্কা দেয়, যার ফলে কাশেম খন্দকার গাছের সঙ্গে বাড়ি খেয়ে পড়ে যায়। কপালে আঘাত লেগে রক্ত গলগলিয়ে পড়ে। এমনটাই হই হুল্লোড় উঠেছে। কাশেম খন্দকারের কপালে কাটা স্থানে সাফিয়া বেগম ওষুধ লাগিয়ে দিচ্ছে। ক্ষত খুব গভীর নয়, তবে রক্ত ঝরছে। পাশে মহুয়া ছলছল চোখে চেয়ে আছে। এর মধ্যে সে আসল কারণ কাশেম খন্দকারের মুখ থেকে শুনল। মহুয়ার চোখের কুর্নিশ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। মহুয়া চোখের জল মুছে নিল 2 হাতে। উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ। এগিয়ে গেল দরজা পেরিয়ে। কাশেম খন্দকারও তার পিছনে চলল। বাহিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। ওয়াসিম তাদের বারবার বলছে সে এসব করেনি, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করছে না। জসিম তার পাশে দাঁড়িয়ে আছে। সে আবারও বলছে, আমি এসব কিছু করিনি। আমার নামে মিথ্যে দুর্নাম ছড়ানো হচ্ছে। ওয়াসিমের কথার প্রেক্ষিতে ওখানের একজন জানতে চাইল, তাহলে এখানে কি করতে এসেছিলে? কাশেম খন্দকার সুযোগ পেয়ে কথাটা তুলে ধরল। হ্যাঁ, তাই তো। এত রাতে আমাদের বাড়ির সামনে কি করছো? তুমি তো আমাদের পছন্দ করো না, তা অনেকেই জানে। তাহলে কি দরকার পড়েছিল? আমি নিজে তোমার আগুন লাগাতে দেখছি। তোমার ধরে ভাইজানকে ডেকে আনলে তুমি তাকে ধাক্কা দিয়ে আঘাত করছো। কেউ আমাকে ধরেননি। আমি নিজে এখানে আছি। আমি নির্দোষতা প্রমাণ করতে। আমি যা করিনি তার জন্য কেন শাস্তি পাবো? কেন পালাবো? চাচা, ওয়াসিম এমন ছেলে নয়, তোমরা ভুল বুঝছো হয়তো। তুই চুপ কর জসিম। আমরা কি মিথ্যা বলছি? আমার দেখা মিথ্যা? কি করতে এসেছিল জিজ্ঞেস করো তাকে।
জসিম চুপ হয়ে গেল। ভাবলো সত্যিই তো, ওয়াসিম এত রাতে এখানে কি করছে, কিন্তু সে এমন করবে না এতটুকু বিশ্বাসও আছে। জসিম দ্বিধাদ্বন্দ্বে ভুগলো। আজকে সন্ধ্যায় তাদের আলোচনা হলো। কাদের খন্দকারের প্রশ্নের উত্তর দিতে পারল না ওয়াসিম। কিভাবে বলবে সে এখানে কি করতে এসেছিল? তবু কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই নজরে পড়ল মহুয়া খন্দকার বাড়ির দুয়ারে দাঁড়িয়ে আছে। সে তার থেকে সামান্য দূরে। মহুয়ার চোখ টলমল করছে, যে কোনো সময় অশ্রু গড়িয়ে পড়বে মনে হচ্ছে। তার ঠোঁট কিছু বলতে চাচ্ছে। ওয়াসিমের দিকে তাকিয়ে আছে। ওয়াসিম সে চোখে তার জন্য ঘৃণা আর কষ্টের ছাপ দেখতে পাচ্ছে। তার বুকের ভেতরে চিনচিন অনুভব হলো। ভালোবাসি বলে মহুয়াও হয়তো সবার মতো আমাকে দোষী এবং খারাপ ভেবেছে, যার জন্য চোখে ঘৃণার ছাপ দেখতে পাচ্ছে। ওয়াসিমের মন চাইলো মহুয়াকে বলতে, আমি কিছু করিনি, কিন্তু মহুয়া কি সবাইকে রেখে আমায় বিশ্বাস করবে? কাশিম খন্দকার পাশে দাঁড়িয়ে আছে। ঠোঁটের কোণে মিটিমিটি হাসি রয়েছে। সে হাসির রহস্য কেবল ওয়াসিম বুঝতে পারল। রাগে চোখ মুখ শক্ত হয়ে এলো। গ্রামের কিছুজন আফসোস করে বলল, ছেলেটা ভালো, কিন্তু এমন কাজ করতে পারে, অবিশ্বাস্য লাগছে। কিছুজন বলছে ওয়াসিমের বিচার করতে এবং শাস্তি দিতে। মহুয়া সবই শুনল। সে ওয়াসিমের উপর থেকে দৃষ্টি সরালো। সদ্য স্ফুটিত ভালোবাসা যেন আগুনে ঝলসে গেল। মহুয়ার হৃদয়ে আঘাত হানল ঝড়। সেই ঝড়ে দুমড়ে গেল ভালোবাসা নামক জিনিসটি। সে কাঁপা কাঁপা কণ্ঠে কাশেম খন্দকারের উদ্দেশ্যে ধীর গলায় বলল, আব্বা, উনিকে ছেড়ে দিন। আপনি যেমন রাগের বশবর্তী হয়ে ভুল করেছিলেন, তিনিও তাই করেছে। তবে তিনি বেশি করে ফেলেছেন, যা ক্ষমার অযোগ্য। কাশেম খন্দকার মাথা নাড়িয়ে সামনের দিকে এগোলো। মুখে চিন্তার কষ্টের ছাপ আনলো। মহুয়া অশ্রুসিক্ত নয়নে একবার ওয়াসিমের দিকে তাকালো। ওয়াসিমের কষ্ট লাগলো। সে চোখে ঘৃণা যেন হৃদয় ছাড়খাড় করে দিচ্ছে। মহুয়া সেই স্থান ত্যাগ করলো, দৌড়ে গেল বাড়ির ভেতরে। কাশেম খন্দকার ওয়াসিমের সামনাসামনি দাঁড়ালো। সকলের সামনে ঘোষণা করলো, গ্রামের ছেলে ভুল করেছে, জন্য ক্ষমা করে দিচ্ছি। আমার যা ক্ষতি হয়েছে তা পূরণ হবে। শুধু এই ছেলে যেন আমার বাড়ির সীমানায় না আসে। চলে যাও এখান থেকে। আমি কিছু না করে মিথ্যে অপবাদ নিয়ে ফিরবো না। সবকিছু আপনারা ষড়যন্ত্র করেছেন। ওয়াসিমের চিৎকার করে বলা কথা কেউ শুনল না। তার প্রতিটি কথা প্রমাণের সত্যি থেকে মিথ্যে হলো। সে প্রমাণ মিথ্যে, তার প্রমাণ কে দেবে? গ্রামের কিছুজন তাকে টেনে বাড়ির দিকে নিয়ে গেল। জসিম চেয়েও কিছু করতে পারলো না, না জেনে কি বা করবে। নাসির সাহেব এতক্ষণ সবটা শুনলেন এবং পর্যবেক্ষণ করলেন। এতদিন জানতাম প্রমাণে মিথ্যা ধরা পড়ে। আমার জানা ভুল ছিল। আজকাল ক্ষমতার জোরেও মিথ্যা সত্যি বলে প্রমাণিত হয়। ধীরে ধীরে গ্রামের সকলে চলে গেল। কাশেম খন্দকার এক পলক জসিমের দিকে তাকিয়ে চলে গেল। তার পিছু গেল কাদের খন্দকারও। কেবল বাহিরে দাঁড়িয়ে রইল জসিম আর তার পাশে শমশের খন্দকার। সে শুধালো, আব্বা, ঘটনা কি সত্যি মনে হচ্ছে? তোমার সন্দেহ লাগছে না? যে মানুষ তার বিরুদ্ধে কথা বলার জন্য হুমকি দেয়, আজ সেই মানুষের ক্ষতি হওয়ার পর হাতে নাতে ধরতে পেরেও ছেড়ে দিল? অবিশ্বাস্য লাগছে না? তোমার ভাইজান কোনো ষড়যন্ত্র করছে না তো? কি জানি, তবে সে ছেলে কেন এখানে আসবে? ষড়যন্ত্র হলে তাকে এখানে কে আনবে? সেটাই তো বুঝতে পারছি না। আমার ওয়াসিমের সঙ্গে কথা বলতে হবে আব্বা। আজ থাক, কাল যেও। আজ ঘুমাবে, চলো। শমশের খন্দকার জসিমকে নিয়ে চলে গেল। কেউ একজন তাদের কথা শুনে ফেললো। তারা যেতেই সেও সরে গেল। মহুয়া নিঃশব্দে কাঁদছে। সে মানতে পারছে না, কিন্তু চোখ তো মিথ্যে হতে পারে না। কাশেম খন্দকারের আঘাতপ্রাপ্ত কপাল থেকে রক্ত পড়া দেখে মহুয়া স্তব্ধ হয়ে পড়ল। সে তার আব্বাজানকে নিজের থেকেও বেশি ভালোবাসে। মহুয়া টেবিলে পড়া থাকা কাগজটি হাতে নিল। সেটা দেখে আরো বেশি কান্না পেল। এটা চিঠি ছিল নাকি হৃদয় ভাঙার শব্দ ছিল তা সে জানে না। প্রেমময় চিঠির পরিবর্তে এমন হিংসাত্মক চিঠি তার হৃদয় রাতে প্রথম প্রহরে ভেঙেছে। আশা করেছিল চিঠির শব্দগুলো তাকে নিয়ে হবে, তার প্রতি অনুভূতি জানিয়ে হবে। সেগুলো পড়ে সে মুচকি হাসবে, কিন্তু হাসির পরিবর্তে কাঁদাচ্ছে সে চিঠি। মহুয়া চিঠির ভাঁজ খুলল। কালো কালিতে লেখা শব্দগুলো আরো একবার পড়তে শুরু করলো। তোমায় আমি ঘৃণা করি মহুয়া। কাশেম খন্দকারের মেয়ে তুমি তারই মতো হবে। তাকে নিয়ে তোমার মিথ্যা অহংকার আজ যেমন ভেঙেছে, আরো ভাঙবে। আমি ভালোবাসা নয়, প্রতিশোধ চাই। যে জ্বালিয়েছে আমিও তাকে জ্বালিয়ে দেব। ক্ষমা আমি করবো না কখনো। তোমাদের ঘৃণাতে মানায়, ভালোবাসায় নয়। তোমার সামনে যাওয়ার ইচ্ছে নেই, তবু উত্তর দিয়ে গেলাম।
ইতি, ওয়াসিম। শব্দগুলো পড়ে মহুয়া হেঁচকি তুলে কাঁদতে শুরু করলো। কান্নার শব্দ যেন বাহিরে না যায় এজন্য মুখে হাত দিয়ে শব্দ আটকে রাখলো। দাঁত দিয়ে ঠোঁট চেপে কান্না বন্ধ করার চেষ্টা করলো। কান্নারত চোখ আর ভেঙে আসা ঠোঁট কাঁপছে। মহুয়া ধীর কণ্ঠে মনে মনে আওড়ালো, আল্লাহ, ভাগ্যে ভালোবাসার পরিবর্তে যদি অবহেলার ঘৃণাই লেখা থাকে, তাহলে সে ভালোবাসার হৃদয়ে অনুভূতি জন্মাতে দিলে কেন? যদি ভালোবাসা পাওয়া না হয়, তবে সে ভালোবাসার হৃদয়ে কেন আসে? কষ্ট দিতে, নাকি ভালোবাসাময় হৃদয় নিঃশেষ করতে? মহুয়ার আহাজারি তার বন্ধ ঘরে আটকে রইল। কেউ শুনলো না, কেউ দেখলো না। হৃদয়ে ওরা বিষাদের ঝড় তুল কালাম সৃষ্টি করলো। সে ঝড়ে সে এবং তার অনুভূতি মিশে গেল, পরিণত হলো অশ্রুকণায়। কাশেম খন্দকার, কাদের খন্দকার ও শমশের খন্দকার একসাথে উঠোনে বসে আছে। তিন ভাই সহ বাড়ির আর সকলে আছে। সকাল সবে মাত্র হয়েছে। সকাল সকাল কাশেম খন্দকার সকলকে ডেকে জড়ো করেছে। গুরুত্বপূর্ণ এক আলোচনা আছে বলে জানিয়েছে। মহুয়া এক পাশে বসে আছে, মুখখানা মলিন হয়ে গেছে, উস্খুস্কো চুল এলোমেলো হয়ে আছে। সাফিয়া বেগম মেয়ের দিকে তাকিয়ে আছে। কাশেম খন্দকার এবার সবার উদ্দেশ্যে বলে উঠল, শমশের, আমি তো আগেই বলেছিলাম, আবারও বলছি, জসিম যেহেতু এখানে এসেছে, এখন তার বিয়ে দেওয়া উচিত। মহুয়া বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে আমি নিশ্চিত হতে চাই। কাশেম খন্দকারের কথায় সকলে না চমকালেও মহুয়ার জসিম চমকালো। চকিত নয়নে তাকালো মহুয়া। তার মাথায় বাজ পড়লো যেন। কিছু বলতে চাচ্ছে ঠোঁট, কিন্তু সে বলতে পারছে না, আটকে আসছে কথা। শমশের খন্দকার কিছু বলার আগে জসিম দাঁড়িয়ে গেল। সকলের দিকে তাকিয়ে বলল, আমি মহুয়াকে বিয়ে করতে পারবো না। সে আমার বোন, ছোট থেকে বোন হিসাবে মেনে এসেছি। এখন সে এমন সম্পর্কে আমি জড়াতে চাই না। আমরা ভাই বোন ঠিক আছি। সে তোমার নিজের বোন জসিম, চাচাতো ভাই বোন বিয়ে হওয়া স্বাভাবিক। কাশেম খন্দকারের কথায় জসিম গর্জে উঠল যেন। স্বাভাবিক হলেও আমার কাছে অস্বাভাবিক। তাছাড়া আরও একটা কারণ আছে। কি কারণ? আমি একজনকে পছন্দ করি এবং তাকেই বিয়ে করতে চাই। কে সে? সৈয়দ নাসির মুন্সির বড় মেয়ে নাবিলা। কাশেম খন্দকার নাম শোনা মাত্র ক্ষেপে উঠল। অসম্ভব। মুন্সি বাড়ির সঙ্গে খন্দকার বাড়ির কখনো আত্মীয়তা হয়নি, আর হবেও না। তুমি তাকে ভুলে যাও। ভোলার জন্য ভালোবাসেনি। আব্বা, আপনি মুন্সি বাড়ির বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন আজই। শমশের খন্দকার ছেলেকে চুপ হতে বলল। কাশেম খন্দকার উত্তেজিত হয়ে গলাবাজি করছে। সাফিয়া বেগম তাকে থামালেন। মহুয়া স্তব্ধ হয়ে কেবল সকলের মুখ চাওয়াচাই করে দেখছে আর শুনছে। কাশেম খন্দকার বসে পড়ল। একটু সময় নিয়ে নিশ্চুপ থেকে বলল, তাহলে মহুয়ার বিয়ে আমি শাহিদের সঙ্গে দিতে চাচ্ছি। তুই কি বলছিস শমশের? সকলে চুপচাপ। মহুয়া জড়বস্তুর মতো, চোখ খচখচ করছে, জল টলমল করছে। যদি তোমার ভালো মনে হয় তাহলে দাও, আমার কোনো আপত্তি নেই। শুধু জাহিদ আর মহুয়ার মতামত শোনো। কাশেম খন্দকার জাহিদের দিকে তাকালো, জানতে চাইলো, জাহিদ, তোমার আমোদ আছে? না বড় আব্বা, আপনারা যা বলবেন তাই হবে। জাহিদের উত্তরে কাশেম খন্দকার খুশি হলেন, হেসে উঠলেন। এবার তাকালেন মেয়ের বিষাদময় মুখের দিকে। মেয়ের এমন চেহারা তার ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই। ভালোর জন্য কিছু খারাপ না হোক, এমনটাই তিনি ভাবলো। মহুয়া মা, তোমার আপত্তি আছে? যদিও আমি জানি আমার মেয়ে আমার মতের বাইরে যাবে না। মহুয়া চোখ তুলে তাকালো। কাশেম খন্দকারের মুখে বিশ্বাসের হাসি, যে হাসির কারণ সে মত দিবে এই আশায়। মহুয়ার ঠোঁট কাঁপছে, চোখের জল কোনো মতে ধরে রেখেছে। চোখের সামনে কেবল একটি মুখ ভেসে উঠছে। মহুয়ার নিজের প্রতি ক্ষোভ জন্মালো, বলল, আমার কোনো আপত্তি নেই। একটি কথায় সকলে খুশি হলো, কেবল সাফিয়া বেগম ছাড়া। তিনি মহুয়ার মাঝে রাত থেকে পরিবর্তন লক্ষ্য করছেন। চোখ ফোলা দেখে সন্দেহ বেড়েছে, কিন্তু সকলে থাকার জন্য জিজ্ঞেস করতে পারেনি। একলা পেলে মহুয়াকে জিজ্ঞেস করবে বলে ভাবলো। সকলে হাসি হাসি করছে। মহুয়া কাছে সবকিছু বিষাদ লাগছে, অসহ্য মনে হচ্ছে চারিপাশ। এত উচ্ছ্বাস তার মস্তিষ্কে বাজছে। মহুয়া দৌড়ে ঘরে গেল, বন্ধ করে দিল ঘরের দুয়ার। খাটের কোণা ধরে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়লো, মুখে চেপে কেঁদে উঠল। নিজেকে শূন্য লাগছে, ইচ্ছে করছে কাউকে জড়িয়ে ধরে কাঁদতে। না চাইতেও ঘৃণা থেকে ভালোবাসার সৃষ্টি হলে এখন কেন চেয়েও থেকে ঘৃণা করতে পারছি না? কেন আমার তাকেই জড়িয়ে ধরে কাঁদতে ইচ্ছে করছে, যে আমার এই কান্নার কারণ হয়েছে?
ভোরের কুয়াশা কেটে ঝলমলে রোদ উঠেছে। মহুয়া জানালা খুলে হাতের উপরে মাথা রেখে এক দৃষ্টিতে বাড়ির পেছনে পুকুরের দিকে তাকিয়ে আছে। শুষ্ক ঠোঁট কাঁপছে, চোখের কুর্নিশ বেয়ে গড়িয়ে পড়া জল শুকিয়ে গেছে। সদ্য জন্মানো প্রেম মানুষকে বেপরোয়া বানিয়ে তোলে, তেমনি ভেঙে যাওয়া প্রেমময় হৃদয় মানুষকে দুঃখের স্রোতে ভাসিয়ে নিতে জানে। মহুয়ার তেমন হয়েছে, চারপাশ ভুলেছে, নিজ সত্তা হারিয়েছে, ভেতরে কেবল নিজের প্রতি রাগ আর ঘৃণা বেড়েছে। সকালে খায়নি সে, রাত থেকে দু চোখ বেয়ে জল পড়েছে। সাফিয়া বেগম কি হয়েছে কয়েকবার জিজ্ঞেস করেও জানতে পারেনি। মহুয়া একটা শব্দ মুখ থেকে বাহির করেনি, কেবল বলেছে কিছু হয়নি। কাশেম খন্দকার মেয়েকে জোর করেও ব্যর্থ হলে দীর্ঘশ্বাস ফেলে চলে গেছে। মালিহা খন্দকার বাড়ির দুয়ারে উকিঝুঁকি দিচ্ছে। যেই ভেতরে যাওয়ার জন্য পা বাড়াবে তখনই কাশেম খন্দকার আর সুলতানা এসে দাঁড়ালো। মালিহা হুট করে হকচকিয়ে গেল। কাশেম খন্দকার কিছু বলল না, কেবল আর চোখে তাকালো। সুলতানা মহুয়ার মতো মালিহাকেও খুব একটা পছন্দ করে না। মালিহা তাদের দিকে তাকিয়ে ভেতরে প্রবেশ করলো। সে যেতেই কাশেম খন্দকার তখন সুলতানাকে বলল, তোমার আপার উপর নজর রাখবে, মালিহা যেন কারো নাম না নেয় তার সামনে। সুলতানা চাইতেও মাথা নাড়ালো। কাশেম খন্দকার সামনে ভাইয়ের বাড়িতে গেল, পিছু নিল সুলতানাও, তবে কিছুটা যেই আবার ফিরে আসলো। এই মহুয়া, কি করছিস? মহুয়া বাহির থেকে নজর সরিয়ে ঘরে দাঁড়িয়ে থাকা কথা মালিহার দিকে চাইল। মহুয়ার এমন বিষাদময় মুখশ্রী দেখে মালিহা মুখ চুপসে গেল। চুল এলোমেলো, ঠোঁট বিষাদ, চোখে জল শুকিয়ে গেছে। বুঝতে অসুবিধা হলো না কারণটা কি। সে পাশে বসলো, ধীরে বলল, মহুয়া, আমার মনে হয় ওয়াসিম ভাই এমন কিছু করতেই পারে না, হয়তো এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। মহুয়ার রাগ মাথা চড়ে উঠল, পরিস্থিতি ভুলে বলল, আমার সামনে সে নাম নিস না মালিহা, যা হয়েছে সবই সত্যি। তুই একবার কথা বলে দে। মালিহা, তুই এখন চলে যা, আমার কারো কথা ভালো লাগছে না, কথা বলতেও ভালো লাগছে না, তোর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারি না। মহুয়া রাগে চিৎকার করে বলল। মালিহা চমকে উঠল তার এই রূপ দেখে। তখনই সুলতানা এসে হাজির হলো। মালিহা এবং মহুয়া দুজনে অবাক হলো কিছুটা। আব্বা তোমার সঙ্গে থাকতে বলেছে, এই জন্য এলাম, ভেবো না ভালোবেসে এসেছি। দায়িত্ব পালন থেকে ভালোবাসা গড়ে সুলতানা। মালিহা বুঝতে পারলো এখন আর কিছু বলতে পারবে না, তাই সে ছুটলো বাড়ির পথে। যাওয়ার আগে পরিবর্তন হওয়া মহুয়ার দিকে তাকালো। ভালোবাসা মানুষ বাঁচাতে শেখায়, আবার কিছু ভালোবাসা মানুষকে নিঃশেষ করে দেয়। ক্লান্ত দুপুর কেটে গেল অবলীলায়। মাঘ মাস চলছে, অথচ সূর্যের তেজ আজ আকাশ ছোঁয়া। টনটনের রোদে ঝলসে দিচ্ছে চারিদিক, মনে হচ্ছে শীত নয় গ্রীষ্মকাল এসেছে। কৃষকরা তখন ঘরে খাওয়ার জন্য উঠে আসছে। মাঠে আইল বাঁধানোর কাজ চলছে এখন। আলু কদিন বাদেই তুলতে হবে, কেউ কেউ আগেই তুলেছে। ধান লাগানো শুরু হবে আর 2-4 দিন পরই। ওয়াসিম ঘর থেকে বেরোয়নি, বসে আছে নতুন আনা চৌকিতে। অশান্তি আর চিন্তায় রাত দিন কাটছে। নাজমা বেগম শত বলেও খাওয়াতে পারেনি। ওয়াসিম ঘর বন্ধ করে রেখেছে নিজেকে। তার মনে হচ্ছে বাহিরে গেলে মিথ্যে অপবাদ শুনতে হবে, অনেকে অনেক কথা বলবে। একসময় সে ভাবলো অন্যায় যে করবে সে লুকিয়ে থাকবে, আর কেউ না হোক আমার আল্লাহ তো জানে আমি সঠিক। ওয়াসিম ঘর থেকে বেরোলো। নাজমা বেগম উঠোনে বসে নকশি কাঁথা সেলাই করছিলেন। ওয়াসিমকে দেখে তিনি উঠে দাঁড়ালেন। ভাত খাবি না? আয় খেতে দেই। না আম্মা, আমার খেতে পাইনি। তোকে বলেছিলাম ওয়াসিম, তুই খন্দকার বাড়ি থেকে দূরে থাকবি, কিন্তু তুই কেন শুনিসনি? কাশেম খন্দকার কেমন তা আমি জানি, সে নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। ওয়াসিম শুনলো কিন্তু কিছু বলল না, বেরিয়ে গেল বাড়ি থেকে। মিথ্যে অপবাদ মাথা থেকে নামাতে হবে। মহুয়ার চোখে ঘৃণা তার সহ্য হচ্ছে না। কেবল বারবার মহুয়ার অশ্রুসিক্ত চোখ দুটো চোখের সামনে ভেসে উঠছে। নাজমা বেগম পিছু ডাকলেও ওয়াসিম শুনল না। ওয়াসিম ভাই, তোমাকে খুঁজছি, চলো, বড় আপা তোমায় ডাকছে। ওয়াসিম সেদিকে চলল। চলতে চলতে শাহিন প্রশ্ন করলো, আমরা জানি তুমি আগুন লাগাওনি, কিন্তু কি করতে গেছিলে অত রাতে খন্দকার বাড়ির সামনে? মনের কথা জানাতে গেছিলাম, কিন্তু মন ভেঙে চলছিল হবে তা ভাবিনি রে। কার কথা বলছো?
মহুয়ার? হুম। ওয়াসিম শাহিনকে সবটা খুলে বলল। সে চুপচাপ শুনল, বলল, নিশ্চয়ই মহুয়া তোমাকে ভালোবাসে এবং কাসেম খন্দকার তাকে ভুল বুঝিয়েছে, তোমাকে খারাপ বানাতে এমন করেছে। হতেও পারে। যাবে না মহুয়াকে সত্যিটা বলতে? কি বলবো, সে তো আমার কোনো কথাই শুনতে চায় না। দেখা পেয়েছিলে? হ্যাঁ, নদীর পাড়ে পাশে অন্য একজন দাঁড়িয়েছিল। আমার কথা তার অসহ্য লাগে। শেষটা কিছুটা দুঃখবোধ করে বলল। শাহিন বলল, মহুয়াকে যা দেখানো এবং বোঝানো হয়েছে ও তো সেটাই বিশ্বাস করবে, এটা স্বাভাবিক। কিন্তু হাল ছাড়লে হবে না, মহুয়াকে বুঝাতে হবে যখন কেউ সঙ্গে থাকবে না তখন। মিথ্যে যখন আপন কেউ সত্যি বোঝায় তখন মিথ্যেও সত্যি মানতে হয়। আমার কথা বিশ্বাস করবে না সে। ভালোবাসার মানুষকে নিজের করে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমার মতো গরিবের কপালে কি রাজকন্যা আছে? সে তো রাজকুমারের ঘরেই মানায়। ভালোবাসা ধন সম্পদ কিংবা গায়ের রং দেওয়া হয় না অসীম ভাই। ভালোবাসা নিজের অজান্তে অপর প্রান্তের মানুষটার হৃদয়কে আঁকড়ে ধরে, না চাইতে মন দিয়ে বসে। ভালোবাসার মানুষ পাশে থাকলে তাকে পাওয়ার সম্ভাবনা থাকতো। সে তো নিজেই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তবে তাকে পাওয়ার আশা করা অমাবস্যার জ্যোৎস্না যে। তুমি মহুয়ার সঙ্গে জোর করে হলেও কথা বলবে, জানাবে তাকে। পিতামহে আটকে আছে সে, থাকাটা স্বাভাবিক। তবে পিতা মিথ্যের জালে মেয়েকে জড়িয়েছে, তা সে কি বোঝে? তার কাছে তার আব্বাজান শ্রেষ্ঠ। আমার জন্য ভালোবাসা থাকলেও তার নিম্ন। এটা অবশ্য খারাপ নয়। প্রতিটি মেয়ের উচিত তার বাবা মাকে ভালোবাসা। তবে কোনটা সঠিক কোনটা ব্যাঠিক সেটাও বিচার করা। শাহিন চুপ রইল। মুন্সিবাড়ি ততক্ষণে এসে পড়েছে। পাশের বাড়ির দুয়ারে কামিনী দাঁড়িয়ে আছে। ওয়াসিমকে দেখে স্বভাবস্বরূপ হাসলো, জানতে চাইলো কেমন আছে। ওয়াসিম বলল কোনো মতে। তারপর বাড়ির ভেতরে প্রবেশ করলো। বিকেল হয়ে আসছে, জসিম সবে উপজেলা শহর থেকে ফিরল। শানজানা বেগম তার ফুপু হঠাৎ অসুস্থ হয়ে পড়াতে ঔষধ আনতে যেতে হয়েছিল। এখন কিছুটা সুস্থ আছে। সকালেই সে গিয়েছিল কাশেম খন্দকারের কথা শুনে। হঠাৎ মনে পড়ল ওয়াসিমের কথা। এত কিছুর মধ্যে সে ভুলে বসেছিল। বাড়ির পথ পাল্টে সে ওয়াসিমের বাড়ির দিকে পা বাড়ালো। অদূরে মুন্সি বাড়ি দেখতে পেল, তবে ওয়াসিমের সঙ্গে কথা বলা বেশি প্রয়োজন মনে করলো। জসিম বাড়ির সামনে এসে ওয়াসিমের নাম ধরে ডাকতে লাগলো। বাড়ির ভেতর থেকে নাজমা বেগম বেরিয়ে আসলো। জসিমকে দেখে তার মন খারাপ হলো। খন্দকার বাড়ির ছেলে এসে একটু জানে। ওয়াসিমের সঙ্গে দু একবার কথা বলতেও দেখেছে। সে কি ওয়াসিমকে ফাঁসিয়েছে? এমন ভাবনা তার মনে আসলো। চাচি, ওয়াসিম নেই? না, নেই। কোথায় গেছে বলতে পারেন? জমিতে গেছে কাজে। ও জসিম সেখান থেকে ফিরেতেই পথ ধরলো। দেখা হলো পথে ওয়াসিম এদিকে এগিয়ে আসছে। তোমার সঙ্গে কিছু কথা আছে ওয়াসিম। চলো ও পাশে, ওদিক দিয়ে সব মানুষ বাড়ি ফিরবে। চাচি, ওয়াসিম ভাই আছে? হাঁপাতে হাঁপাতে জানতে চাইলো মালিহা। নাজমা বেগম উনুনে রান্না বসিয়েছেন, ভাতের মার পাশ ছিলেন তখন। কারো হঠাৎ কণ্ঠ শুনে তিনি কিছুটা ভয় পেয়ে তাকালেন। গ্রামের মেয়ে হওয়াতে চিনতে অসুবিধা হলো না। কেন মা, ওয়াসিমের কি দরকার? খুব দরকার চাচি, বলুন না। শাহেদের বাড়ি গেছে, আমাকে বলো কি দরকার। মালিহা সে স্থান ত্যাগ করলো। যেভাবে দৌড়ে এসেছিল আবার সেভাবেই দৌড়ে বাহির হলো। নাজমা বেগম জানার সুযোগটুকু পেল না, তার আগেই সে ছুটলো। এক দৌড়ে মালিহা শাহিদের বাড়ির সামনে পৌঁছালো। ভর সন্ধ্যেতে মেয়ে মানুষ ছুটে বেড়ানো অনেক ভালো চোখে দেখালো না। মালিহা তা পরোয়া করলো না। তার কাছে এই মুহূর্তে ওয়াসিমকে প্রয়োজন। এগিয়ে যেতেই বাড়ির সামনে শাহিদের দেখা পেল। সে কেবল বেরিয়ে আসছিল। শাহেদ ভাই, ওয়াসিম ভাই এখানে আছে? মালিহার হাঁপানো আর তড়িৎ কণ্ঠ তাকে ভাবালো। জিজ্ঞেস করলো, কি হয়েছে? আর এভাবে হাঁপাচ্ছ কেন? এত বলার সময় নেই, ওয়াসিম ভাইকে লাগবে, বলুন না কোথায়। তখনই ওয়াসিম বেরিয়ে আসলো। সে বাড়ি থেকে তার নাম শুনতে পাচ্ছিল, তবে মালিহাকে দেখে অবাক হলো। মালিহা তাকে দেখে হাঁফ ছাড়লো। তড়িঘড়ি করে তার সামনে এসে দাঁড়ালো। ওয়াসিম শুধালো, কি হচ্ছে মালিহা? মহুয়া ঠিক আছে তো? ওয়াসিম ভাই, আজ মহুয়ার বিয়ে। ওয়াসিম দমে গেল। আজ মহুয়ার বিয়ে শব্দটি তার মস্তিষ্কে বাজতে লাগলো। আঘাত হানলো তার হৃদয়ে। হঠাৎ ভালোবাসা হারানোর ভয় তার মনে জেগে বসলো। সে খানিকটা পিছিয়ে গেল, ঠোঁটের কাপা কণ্ঠে কোনো আওড়ালো,
ভুল করে ভালোবেসে ফেলার পর কি হারিয়ে ফেলে নিয়ত ছিল? যদি না পাওয়া অনিবার্য হয় তবে হৃদয়ে প্রেম বসন্ত কেন দিল খোদা? নাজমা বেগম উঠোনে বসে আছেন, একধানে কি যেন চিন্তা করছেন, হয়তো ছেলের কথা ভাবছেন। তখনই দুয়ারে ঠক ঠক শব্দ হলো। নাজমা বেগম ভাবনা থেকে বেরিয়ে দরজার দিকে তাকালো। ওয়াসিম মনে করে বলল, খিল দেয়নি, একটু ঠেলে দে, তাহলে খুলে যাবে। দরজা ঠেলে কেউ একজন প্রবেশ করলো। দূর থেকে স্বল্প আধারে মানুষটাকে চিনতে পারলো না প্রথমে। লোকটি এগিয়ে আসলো। চেনা মুখখানা দেখে চমকে উঠল নাজমা বেগম। দু কদম পিছিয়ে গেল। রাগ ও ভয় মিশ্রিত কণ্ঠে শুধালো, কেন এসেছেন এখানে? স্বামী হারিয়ে এবার সন্তান হারা হয়ে কেমন তা দেখতে। নাজমা বেগম ভয়ে আঁতকে উঠল, কণ্ঠ কাঁপতে লাগলো। কাশেম খন্দকার নাজমা বেগমের অবস্থা থেকে হেসে উঠল। সেই হাসিতে নাজমা বেগম ভয় পেল। তিনি কিছুটা এগিয়ে এসে তাতে দাঁত পিষে রাগান্বিত কণ্ঠে বলল, ছেলেকে সামলে রাখবেন, নয়তো স্বামীর মতো সন্তান হারিয়ে পথে ঘুরতে হবে। কি 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 করেছে আমার ওয়াসিম? কি করেছে জানেন না? ছেলেকে ছেড়ে রেখেছেন, আবার বলেন কি করেছে? আমার ওয়াসিম কিছু করেনি, আপনি তাকে ফাঁসিয়েছেন, আমাদের সব কিছু কেড়ে নিয়ে নিঃস্ব করেছেন। কাশেম খন্দকার তেড়ে গেল। রেগে হিতাহিত জ্ঞান হারিয়ে বাড়ি পুরো লন্ডভন্ড করে দিল। নাজমা বেগম চেয়েও কিছু করতে পারল না। ছেলেকে সামলে রাখবেন, কত বড় সাহস আমার মেয়ের দিকে নজর দেয়। নাজমা বেগম থেমে গেল। কাশেম তখন চুলোয় লাথি মেরে ভেঙে দিল। কাশেম খন্দকার বাড়ি থেকে বাহির হওয়ার আগে হুমকি স্বরূপ বলে গেল, আমার বাড়ি এবং মেয়ের আশেপাশে যেন না যায়, নয়তো এবার ছেড়ে দিব না। মাঝির ছেলে যার চাল চুলো নেই, সে আমার সম্মানের দিকে হাত বাড়ায়, কত বড় সাহস। কাশেম খন্দকার চলে যেতেই নাজমা বেগম বসে পড়ল। মনে ভয় ঢুকলো। ওয়াসিম সে কখন বেরিয়েছে এখনো ফেরেনি, হয়তো রাতে ফিরবে। দুশ্চিন্তায় কাঁপছে হৃদয়। মনে মনে বলল, ওয়াসিমকে দূরে রাখতে হবে, তাকে হারানোর শোক সহ্য করার ক্ষমতা আমার নেই। আব্বা এসব কি? হঠাৎ আজই কেন বিয়ের দিন ঠিক করলে? কিছুদিন পর না কথা ছিল? জসিম ওয়াসিমের সঙ্গে কথা বলে এসে শুনে মহুয়া আর জাহিদের বিয়ে আজই হবে। নামাজের পর মুন্সি আসবে। ওয়াসিমের থেকে সে জেনেছে তাকে ফাঁসানো হয়েছে, তবে কেন সে রাতে ওখানে গিয়েছিল তা বলেনি। জসিম কিছুক্ষণ নীরব থাকার পর জিজ্ঞেস করেছিল, কেউ ডেকেছিল? মানে খুলে বলো, বুঝলাম না ঠিক। বামন হয়ে চাঁদ ধরিতে চায়, প্রবাদ বাক্যটা আছে না, অমনি আমি। বামন চাঁদের দেখা পায় না, তবু আশা ছাড়ে না। তবে আমি আশা ছেড়েছি। যে চাঁদ নিচে জমি এসে ধরে দিতে চেয়েছিল, সে অবশেষে মুখ ফিরিয়ে নিয়ে আবার আসমানে চলে গেল। ওয়াসিমের পেঁচানো কথা জসিম ঠিক বুঝতে পারল না। কপালে ভাঁজ করে রাখা কুচকানো কপাল সিধে করলো, শুধালো, কে চাঁদ? মস্তিষ্কে একটুখানি ভাবতেই ধরা দিল। অবাক হয়ে শুধালো, মহুয়া? হ্যাঁ, দূর আকাশের চাঁদ না সে? ওয়াসিমের নির্লিপ্ত জবাবে স্তব্ধ সে। জসিম অবাকের চূড়ান্ত পর্যায়ে আছে, কি বলবে বুঝতে পারল না। সকালে যা শুনেছে তা কিভাবে বলবে। ওয়াসিমের থেকে সবটা শুনে আরেক দফায় অবাক হলো। কাশেম খন্দকার এত বড় চাল চালবে তা কল্পনাও করতে পারেনি কেউ। জসিম ভাবলো বাড়ি গিয়ে কিছু একটা করবে। মহুয়াকে সবটা জানানো প্রয়োজন। সময় যেহেতু আছে, সমস্যা হবে না। মহুয়া অন্তত সব সঠিকটা জানুক, তারপর ও যা সিদ্ধান্ত নেবে। এমনই ভাবনা নিয়ে বাড়ি ফিরল জসিম। তবে এসেই এসব শুনবে এটাও কল্পনা করেনি। জসিম এখনো শমশের খন্দকারের উত্তরের অপেক্ষায় চেয়ে আছে। কি হলো আব্বা, বলুন, হঠাৎ আজ বিয়ে কেন? বড় ভাই যা বলবেন তাই হবে জসিম, তোমার সমস্যা কি এতে? সমস্যা আছে আব্বা। আপনি জানেন বড় আব্বা আর চাচা মিলে ওয়াসিমকে ফাঁসিয়েছে। শমশের দেয়ান ঘরের জানালা বন্ধ করে দিল। ভাবলেশহীন ভাবে ছেলের দিকে তাকালো, যেন তার আগ্রহ নেই। তারপরও গম্ভীর মুখে বলল, ছেলেটা সত্যি বলছে, তুমি বিশ্বাস করছো কি করে? হতেও তো পারে মিথ্যে বলছে। মিথ্যে? আমি আপনার ভাইকে চিনি আব্বা, আর আপনিও চিনেন। তবে আজ আপনি এতটা বিশ্বাস নিয়ে কথা বলছেন কি করে? আপনিও কি আপনার ভাইয়ের মতো স্বার্থপর হয়ে যাচ্ছেন? এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা হলো মিথ্যে অপবাদ দিয়ে বেঁচে থাকা। আমি মহুয়া আর সবাইকে বলে দেব এই কথা। দাঁড়াও, মহুয়াকে জানানোর এত তাড়া কেন তোমার? ঘরের মানুষের বিরুদ্ধে যাবে এটা কেমন দেখাবে? তিনি তোমার বড় আব্বা হন জসিম। আপনাকে দেখে অবাক হচ্ছে আব্বা। আপনি
এমন কবে হলেন? ওহো, বুঝেছি, নিশ্চয় বড় আব্বা বুঝিয়েছে। তাহলে এটাও নিশ্চয় বলছেন কেন এমন করেছে। প্রথমে আমি বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি। মহুয়া ওয়াসিমকে পছন্দ করে, তার জেনেই এমন পরিকল্পনা সাজিয়েছে, তাই না? ভালো কিছুর জন্য এমনটা করা খুব বেশি খারাপ নয় জসিম। অপ্রত্যাশিত কণ্ঠে জসিম আর শমশের খন্দকার দুয়ারের দিকে চাইল। সেখানে দাঁড়িয়ে আছে কাশেম খন্দকার। কি ভালো হবে? খন্দকার বংশের মেয়ে হয়ে সামান্য এক চাষার করে যাবে, লোক সমাজে আমার মান সম্মান থাকবে? লোকে কি বলবে? লোক তো আপনার নামও অনেক কিছু বলে, আপনি কি তার ধার ধরেন? কাশেম খন্দকার কিছু বলার আগেই শমশের খন্দকার জসিমের উপরে ক্ষেপে গেল। উচ্চস্বরে তার নামটা উচ্চারণ করলো। কাশেম খন্দকার ক্ষোভ নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়ের ছেলে বলে সহ্য করছে। যে ছেলে ছোট থেকে মানুষ করলো সে গলাবাজি করছে। জসিম দমে গেল না, বলল, আমি মহুয়াকে সবটা বলল। মিথ্যার আশ্রয় নিয়ে কারো হৃদয় ভাঙার মতো নিকৃষ্ট কাজ আর আছে? যদি মেনে নিতে না হয় তবে মহুয়াকে বোঝান, অন্যকে ফাঁসিয়ে লোক সমাজে তাকে ছোট করালে কেন? অপবাদ আর কলঙ্ক দুটোই মানুষকে গুমরে গুমরে মারতে জানে বড় আব্বা। বলার হলে কাল বলিও। খন্দকার বাড়ির ছেলে হিসেবে বংশের সম্মান রক্ষা করো। যদি মনে হয় ভুল করেছি তবে হ্যাঁ করেছি। আমার কাছে সম্মান বড়ই, জেলের ছেলের সঙ্গে বিয়ে দেব না। জসিম কিছুতে মানল না। যেতে নিলে শমশের খন্দকার পেছন থেকে বলল, আমার কসম জসিম, তুই মহুয়াকে কিছু বলবি না। জসিমের পা জোড়া থেমে গেল। দুয়ার থেকে পেছন ফিরে তাকালো। দুজন ব্যক্তি তারই দিকে চেয়ে আছে। জসিম না পারছে নড়তে আর না পারছে কিছু বলতে। সবে অন্ধকার নেমে এসেছে। খানিক আগে সূর্য অস্ত গিয়েছে। শুনশান নীরবতায় দূরে কোথাও আজানের ধ্বনি শোনা যাচ্ছে। ওয়াসিম মালিহার কথা শোনার পরই স্তব্ধ হয়ে বসে কতক্ষণ ভাবলো। একসময় সে ছুটলো। তার হৃদয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে যেন। তার পেছনে মালিহা আর শাহিদও আছে। একসময় ওয়াসিম থেমে গেল। খন্দকার বাড়ির পেছনের দিকে পুকুর পাড়ে এসে পড়েছে। সে মালিহাকে পাঠালো তার ঘরে। জানালা দিয়ে শেষ চেষ্টাটুকু করবে সে। মালিহা ধীর পায়ে এগিয়ে গেল। খন্দকার বাড়িতে তখন কোনো পুরুষ মানুষ নেই। সকলে নামাজে গেছে। ঘরে কেবল মহুয়া, মিনু, একটা মেয়ে বসে আছে। মহুয়ার পরনে লাল শাড়ি, লাল আঁচলে তার মাথা পর্যন্ত আবৃত। ভীষণ সুন্দর লাগছে, তবে বিষাদময় চেহারায় তা কেমন ফিকে লাগলো। মালিহাকে দেখে মহুয়া নড়ে বসলো। ঘরের বাহিরে কিছু মানুষ আছে।